আমলে নেওয়া হয়েছে। আমি তো এট এ গ্ল্যান্স বলার কিছু নাই। ওনারা ঢাকা শহরের 3টি গেটে তারা প্রটেস্ট করবার জন্য এসেছিল, কিন্তু সেখানে দুপুরবেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজন হেফাজতের কর্মীকে তারা হত্যা করলো। হত্যা করার পরে তারা যখন বলল যে এটার প্রতিবাদ স্বরূপ আবার যখন শাপলা চত্বরে তারা জমায়েত হবেন, তখন এরই মধ্যে শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায় সেই জন্য তারা ওখানে বসে তারা পরিকল্পনা করলেন, কনস্পিরেসি করলেন। এবং শুধু কনস্পিরেসি না, তখন একটি পুলিশের একটি সংস্থায়, এটা আমরা পরবর্তীতে আপনারা দেখবেন, সেখানে বসে কিছু কিছু পুলিশ তাদেরকে ওখানে স্ট্যান্ড বাই রাখা হলো যে কোনো মুহূর্তে আক্রমণ করার জন্য। এগুলো সমস্ত কিছু ম্যাটিকুলাস ডিজাইনে প্ল্যানে সরকার প্রধানের প্ল্যান অনুযায়ী হচ্ছিল এবং তারই ধারাবাহিক। যেটা কিন্তু হেফাজতের নেতৃবৃন্দ তখনও বুঝতে পারে নাই যে মধ্যরাতে তাদের উপরে এইভাবে নৃশংসভাবে অ্যাটাক করা হবে এটা। এবং অনেকেই কিন্তু জিকির আসকান করতেছিলেন, অনেকে ঘুমিয়ে পড়েছিলেন, শিশু বাচ্চাগুলো ছিল। কিন্তু হেফাজতের নেতৃবৃন্দরা এই যে তারা যে মেটিকুলাসলি তারা যে এরকম পূর্ব পরিকল্পনা মাফিক যে সরকারের বাহিনী তাদের উপর আক্রমণ করবে তারা বুঝতে পারেনি। তো সেই কারণে একেবারেই নিরীহ জনগোষ্ঠীর উপরে বা এরকম তাদের উপরে অতর্কিত চতুর্পাশ দিয়ে একদম পরিকল্পনা মাফিক তাদের উপরে আক্রমণটা করা হয়। এবং সেখানে সাউন্ড গ্রেনেড বিভিন্ন রকমের লেথাল উইপন ব্যবহার করে গুলি করা, সেগুলি তখন তারা একত্রেই শুরু করে এবং সেখানে অন দ্য স্পট 32 জন মারা যায় এবং বহু লোক হতাহত হয়। তারা কিন্তু কোনো রকম প্রাণ বাঁচিয়ে তারা চলে যায়। অনেকে আমরা এটা তখনকার সোশ্যাল মিডিয়া বা মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা পেয়েছিলাম যে অনেকে হয়তো বিভিন্ন সময় মৃত্যুবরণ করেছে, কিন্তু আমরা তাদের ওই সন্ধানটা আমরা পাইনি। যেটা আজকে মাননীয় ট্রাইব্যুনাল নিজেও বলেছেন, আপনারা শুনেছেন, যে অনেক শিশু বাচ্চা যারা এসেছিল, এতিম শিশু বাচ্চা এসেছিল, তারাও কিন্তু হত্যার ঘটনায় তারা শিকার হয়েছিলেন। কিন্তু আসলে আমাদের ইনভেস্টিগেশন আমরা এতটা পাইনি তাদেরকে। কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে, অনেকে আসে পরবর্তীতে এসে, হ্যাঁ, তো পরবর্তীতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে তাদের নিজেকে আর ফোকাস করতে চায়নি, তারা এই তদন্ত বিচারের মধ্যে আর নিজেকে সম্পৃক্ত করতে চায়নি, তারা হয়তো এখনো ভীত সন্ত্রস্ত। সেই কারণে তবে আমরা আমাদের ইনভেস্টিগেশনে আমরা যতটুকুন পেয়েছি, যা সত্যতা পেয়েছি, এবং সেই আমাদের ইনভেস্টিগেশনটা হচ্ছে তৎকালীন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকমের ফুটেজ, বিভিন্ন রকম পুস্তক, এবং যেগুলো একেবারেই অথেন্টিক প্রমাণ যেগুলো আমাদের, সেগুলোর ভিত্তিতে আমরা 41 জনকে শনাক্ত করেছি এবং আমাদের যে ভিকটিমগুলো, যে এই ভিকটিমদেরকে আমরা শনাক্ত করেছি। হয়তো ভিকটিমের সংখ্যা আরও বেশি থাকতে পারে, কিন্তু আমরা যেহেতু পাইনি আমরা তাদেরকে আনতে পারিনি। যতটুকুন আমরা পেয়েছি ততটুকুন আমরা এনেছি। বিচারের ক্ষেত্রে অন্যতম দিক হচ্ছে ওয়াইড স্প্রেড। এই মামলার মধ্যে শোনেন, ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিকটা কিন্তু অন দ্য স্পার অফ দ্য মোমেন্টও হয়। এই মামলার ক্ষেত্রে মূল বিষয়বস্তু হচ্ছে জেনোসাইড করবার জন্যে আপনার কোনো ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক লাগবে না। জেনোসাইড তো জেনোসাইড একটা সেপারেট অফেন্স। আর আপনি যেটা বলছেন ওয়াইড স্প্রেড গভর্নমেন্টের পরিকল্পনাটা সাবসিকুয়েন্ট ইভেন্ট দিয়ে বোঝা যাবে যে এটা সিস্টেমেটিক বা ওয়াইড স্প্রেড ছিল। কারণ আমি আপনাকে বলেছি যে তাদের যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা কিভাবে আপনি দেখেন যে তারা হেফাজতের মানুষকে যখন চট্টগ্রামে পেয়েছে ওখানে হত্যা করেছে, হেফাজতের মানুষকে যখন নারায়ণগঞ্জে পাচ্ছে ওখানে হত্যা করছে, হেফাজতের মানুষকে দিনের বেলা হত্যা করছে, রাতের বেলা মধ্যরাতে 32 জনকে হত্যা করছে। আপনি কি এটাকে ওয়াইড স্প্রেড বলবেন না? এটা সিস্টেমেটিক বলবেন না? অর্থ হচ্ছে তাদের দে হ্যাড এ টার্গেট, যে ওই টার্গেট অনুযায়ী হেফাজতকে যেখানে পাওয়া যাবে ওখানে হত্যা করবে। এইটাই ছিল সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড। মোরসো এইটা ছিল সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা জেনোসাইড। কারণ একত্রে এতগুলো মানুষকে আপনি নির্বিচারে সিভিলিয়ান পপুলেশনের উপরে আপনি অ্যাটাক করতেছেন, লেথাল উইপন ইউজ করতেছেন, সাউন্ড গ্রেনেড ব্যবহার করতেছেন, যারা প্রত্যেকে নিরীহ আলেমুলা মানুষ, তারা তো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসে নাই, তারা নিরস্ত্র অবস্থায় এসছে, তাদের উপরে আপনি আক্রমণ করতেছেন এবং এতগুলো মানুষকে একসঙ্গে হত্যাকাণ্ড করে তারা বিকৃত রিপোর্ট প্রচার করছেন
দ্যাট ইজ জেনোসাইড। এটা কি তাহলে বলা যায় দল হিসেবে আওয়ামী লীগও এই হত্যাকাণ্ডে জড়িত? এইটা আমি আপনাকে বলি, আপনি যে প্রশ্নটা করেছেন যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে এর মধ্যে দায় আসবে কিনা, আমরা ইনভেস্টিগেশন করছি। ইতিমধ্যে শাপলা চত্বরের এই জেনোসাইডটাকে মানে রাজনৈতিক সংগঠন হিসেবে, অপরাধ হিসেবেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করি, আমরা ইনভেস্টিগেশন করছি। আপনি 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 সেকশন 3 সেখানে দেখবেন, সেকশন 3 রোমান 2C সেখানে জেনোসাইডটা আছে। আমরা 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 পলিটিক্যাল পারসিকিউশন, অ্যাটাক এগেনস্ট সিভিলিয়ান পপুলেশন এবং জেনোসাইড, এই সবগুলো অভিযোগ আমরা নিয়ে এসেছি। মেইনলি আমাদের অভিযোগ হচ্ছে এটা যে জেনোসাইড। আজকে আপনারা 61 জন হত্যার অভিযোগ এনেছেন 41 জনের বিরুদ্ধে। আমরা দেখেছি যে এই যে হেফাজতের ঘটনার পর মানবাধিকার সংগঠন অধিকারও 61 জনের কথা বলেছে। জি, তাহলে কি আপনারা ওইটাকে ধরে দিয়ে গেছেন? একটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি এটা উত্তরটা দিয়ে নিই, এটা উত্তরটা আপনাকে দিয়ে নিলে আমার সহজ হবে। অধিকারের রিপোর্টটাকে আমরা অন্যতম সহায়ক মানে এভিডেন্স হিসেবে আমরা নিয়েছি। শুধু অধিকারের রিপোর্টটাকে আমরা বেস করি নাই, অধিকারের রিপোর্টের পাশাপাশি আমরা ইনভেস্টিগেশন করেছি। আমাদের ইনভেস্টিগেশনের সাথে আমরা করোবোরেটিভ এভিডেন্স হিসেবে অধিকারের রিপোর্টটাকে আমরা নিয়েছি। যে তথ্যপত্র আপনাদের কাছে আছে বলেছেন, সবকিছু আছে, কোনো এভিডেন্স আছে, তাতে কি এই 41 জনের বিরুদ্ধে সবার বিরুদ্ধে কি অভিযোগ প্রমাণ করা সম্ভব? একেবারে আমরা শুনেন, এইটাতে অনেক, আপনি আরো বহু সদস্যদেরকে আনতে পারতেন, আপনি বিজিবির প্রত্যেকটা মেম্বারকে আনতে পারতেন, পুলিশের অনেকগুলো কনস্টেবলকে আনতে পারতেন, বিজিবির অনেকগুলো কনস্টেবলকে আনতে পারতেন, কিন্তু আমরা তো ওদেরকে আনি নাই। আমরা যারা যারা সুপিরিয়র রেসপন্সিবিলিটি, আপনি আনলে তো আস্থা বাংলাদেশের সবাইকে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা দেখেছি যেসব প্রতিষ্ঠানের যারা প্রধান ব্যক্তিত্ব, যাদেরকে কোনোভাবে তাদের দায় ছিল যে এটা অ্যাভয়েড করা, এটা প্রিভেন্ট করার অধিকার ছিল। আমাদের আইনে কিন্তু এটাও বলা আছে, আপনি অফেন্স করলেই শুধু অফেন্স হবে না, আপনি প্রিভেন্ট করতে পারতেন। আপনি এই হেফাজতকে আপনি অন্যভাবে এই বিষয়টা বন্ধ করতে পারতেন, এই অপরাধটা যাতে না হয় আপনি সেটা পদক্ষেপ নিতে পারতেন, বাট আপনি নেন নাই। সরকার হিসেবে অথবা আপনার বাহিনী প্রধান হিসেবে আপনি নেন নাই। এই যে আপনি নিলেন না, এটাও কিন্তু একটা অফেন্স, আন্তর্জাতিক অপরাধ আইনে ওইটাও একটা অফেন্স। সেই কারণে যাদেরকে আপনি দেখবেন যে বিভিন্ন বাহিনী প্রধানদেরকে নেওয়া হয়েছে, তাদের দুইটা কারণে নেওয়া হয়েছে। একটা হচ্ছে তাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছিল, অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটি যেমন ছিল, তাদের আবার কিন্তু ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিও ছিল। তারা অনেকেই কিন্তু সশরীরে অংশগ্রহণ করেছে, তারা ষড়যন্ত্রের মধ্যে, তারা যে প্রিভিয়াস যে মিটিংটা করেছে সেই মিটিংয়ে তাদের অংশগ্রহণ ছিল। তো সেই জন্য তাদের ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি এবং কমন রেসপন্সিবিলিটি দুইটাই তাদের মধ্যে আছে। এবং আমরা একেবারেই, এটা আমি আপনাদেরকে আবার রিপিট, যে 41 জনকে আমরা ফাইনালি আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছি। আমরা ইচ্ছা হলে আরও হয়তো অনেককে আনা যেত, কিন্তু আমরা যে 41 জনকে এনেছি তাদের কোনোভাবে তাদেরকে আর আসামি করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। আমরা দেখেছি যে তাদের সম্পৃক্ততা এমনভাবে যে তাদের কাউকেই এখান থেকে আর স্পেয়ার করার কোনো সুযোগ নেই। সেইভাবে আমরা তাদেরকে এনেছি। না, এই অর্ডারটা এক্সিকিউট তারাই করেছে, 41 জনই করেছে। আমি তো আপনাকে একটা কথাই বললাম, সেটা তো তারা করেছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে। সেই কারণে আজকে যদি আপনি ধরেন যারা বৈঠকে ছিল, আপনি শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সবাইকে তো আমরা আনিনি, যারা ওই বৈঠকে উপস্থিত ছিল আমরা তাদেরকে এনেছি। যাদের যে বাহিনী প্রধান যারা ছিল, যেমন ধরেন মতিঝিল থানার ওসিকে আমরা এনেছি, মতিঝিল থানার সব অফিসার বা কনস্টেবলদের আমরা আনি নাই। কারণ এইভাবে যদি আনেন তাহলে তো সারা দেশকে নিয়ে আসতে হবে। সেই কারণে আমাদের তো একটা যে আমাদের যে সিলেকশনটা, সেটা আমরা দেখেছি যে আসামির যে 41 জনকে আমরা এনেছি, তাদের দায় কোনোভাবে আর এড়ানোর কোনো সুযোগ নেই। তাদেরকে আসামি করা ছাড়া বা তাদেরকে বিচারে সোপর্দ করা ছাড়া আর কোনো উপায় নাই, এবং সেই হিসাবেই তাদেরকে আনা হয়েছে। অনেকে আছে তারা অর্ডারটা ক্যারি আউট করেছে। আমরা সেই জায়গা থেকে আমরা মনে করি যে তাদের ওই অপরাধটা ওইভাবে আসে নাই তাদের বিরুদ্ধে। সেই কারণে
অভিযোগটা হচ্ছে ওইটা আমরা বললাম যে এখানে তিনটা অভিযোগ মেইনলি। একটা হচ্ছে পলিটিক্যাল পারসিকিউশন, অ্যাটাক এগেনস্ট সিভিলিয়ান পপুলেশন, আরেকটা হচ্ছে জেনোসাইড। এই তিনটা অভিযোগ মূলত। একটা হচ্ছে যে এই যে রিলিজিয়াস গ্রুপ, তারা একটা ইসলামিক গ্রুপ, তাদেরকে নির্মূল করবার জন্য বা ডেস্ট্রয় করার জন্য বা এক্সটারমিনেট করবার জন্য খুব পরিকল্পিতভাবে তাদের উপরে অ্যাটাক করা হয়। আমরা সেটাকে অপরাধ হিসেবে নিয়েছি। এবং আরেকটা নিয়েছি যে এই যে পারসিকিউশনের বা উদ্দেশ্যে যে তাদেরকে, এটাও কিন্তু এক্সটারমিনেশন বা পারসিকিউশন প্রায় এক সমার্থক বা ওভারল্যাপিং। আরেকটি হচ্ছে যে অ্যাটাক করেছে যে সিভিলিয়ান পপুলেশন হিসাবে, তারা সবাই নিরস্ত্র মানুষ ছিলেন। এই যে নিরস্ত্র সিভিলিয়ান পিপল, তাদের উপরে পরিকল্পিতভাবে আপনি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটা বাহিনী আক্রমণ করেছেন। এইটা এবং মানে ইন দি রেজাল্ট জেনোসাইড টুক প্লেস। সেই কারণে আমরা এই সবগুলো নিয়ে এখন আসলে এই মামলা 41 জনের ভিতরে গ্রেফতার আছে কতজন, অন্য মামলা সহ আইনশৃঙ্খলা বাহিনীর অধীনে কতজন আছে, কতজন পলাতক? আমি নামগুলো বলি। 8 জন এখন অলরেডি অ্যারেস্টেড আছে এই মামলায়। আর অন্য মামলায় গ্রেফতার সব মিলিয়ে যারা অন্য মামলায়, এই মামলায় আমাদের 8 জন অলরেডি হাজত আছেন। আমি দেখে বলতে হবে সেটা। যারা যারা জেলে আছে, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট যাবে, এবং যারা বিভিন্ন মামলায় এখনো আছে আমরা সোনেরেস্ট করে নিয়ে আসবো। সেগুলো আমাদের কমন অর্ডার হয়ে গেছে সবগুলোতে। আমি এক্স্যাক্টলি ফিগারটা আপনাদেরকে দিতে পারবো। যারা অন্য মামলায় আছে তাদেরকে গ্রেফতার দেখানো, আর যারা অলরেডি অ্যারেস্টেড আছে তারা তো আছেই, আর যারা পলাতক আছে ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু। মিস্টার বার্গম্যান, You mentioned 3 names amongst the list of accused. Fazana Rupa, Mazamal Babu, Sharia Kabir. Yeah. How are you claiming that they have Yes, committed these crimes? you know, Ekattor Television, he was the head of Ekattor Television, Mozammel Babu. Farzana Rupa was one of the reporter working in Ekattor Television. You know, Farzana Rupa, by instructed from Mozammel Babu, made a story in the name Shomikaran. She published the Shomikaran by stating all false things or false statement, stating that no casualty took place in Shapra Chottor. Okay? That is also an offense. What offense is that? Offense we have, 6 months after the incident, so how is that an offense relating to this? but Ekattor Television's reporters were there. They took footage of the incident, but subsequently they conceal, they suppress, they hide it, they hide. And they evaded in taking place the occurrence. And as such, they have been sent off as the accused. In the documentary you're mentioning, they also interviewed a Hifazat leader who said, in fact, he said... Who said? One Hifazat leader. Who in that documentary... Who is that man? If you've seen the documentary, you will know it. He says that he saw... All right, Mr. Bergman, we have sent off both of them as accused in our cases. Huh? What about We have, Sharia let me say, but we have sufficient charges against them. Let us prove the case against them. They have a very chance to take defense in the case, but we have got prima facie case against them. What about Sharia Kabir? But What is the claim against him? well, already I have said in the charges. You see the charge. You see the charge. মিস্টার চিফ প্রসিকিউটর, একটা বিষয় এখানে, একটা বিষয় সামনে আসছে যেখানে কন্ডিশনটা, সেটা হচ্ছে পুরো 24-এর যে হত্যাযজ্ঞের যে মামলাগুলো হয়েছে, সাবেক চিফ প্রসিকিউটর বারবার করে আমাদেরকে শেষ পর্যন্ত বলে গেছেন যে ওইখানে জেনোসাইডের কোনো ধরনের অভিযোগ আনা হয়নি। I cannot say. I don't know. আগে কে কি বলেছে? I cannot say. আপনি তো পরবর্তীতে জানেন যে ওখানে জেনোসাইডের কোনো অভিযোগ ছিল না। From my investigation, let me say, from my investigation, it has been clear. According to our investigation, it has been found that it is a clear case of genocide. It is our report that it is a case of genocide. If you fail, you will get the benefit of that. But আমাদেরকে prima facie case is very clear. We have collected so many documents
which lets us to take decision that it is a genocide. Thank you. না 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 আসামি কি বলবে কিনা উনি যে সাক্ষী দিচ্ছে এবং